वो हर बाजी जब खेले हम जी जान से। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে যে গানটা গাইলাম সেই গানটা মে আজাদ হু সিনেমার, আর গলাটাকে আর নিশ্চয়ই বলে দিতে হবে না, অমিতাভ বচ্চনের নিজের গলায় গেয়েছিলেন গানটি। এই গানটা মানে একটা মোটিভেশনাল গান, যেটা আর কি সম্মুখে কোনো রকম কোনো সমর আসছে, কোনো যুদ্ধ আসছে, সেই সময় কতজন শত্রু আছে সব গুনে নিক, শত্রুরাও গুনে নিক যে আমরা এদিকে কতজন আছি, আর আমরা ওদিকে দেখে নিই যে শত্রুরা তাদের কত বাজুতে তাকাত আছে। তো আমরা যদি আমাদের সমস্ত জোর লাগিয়ে খেলি, আমরা যদি নিজেদের 100% দিই, তাহলে অবশ্যই আমরা যুদ্ধে জিতবো। তার সাথে আমাদের সাথে থাকতে হবে কার? ধর্ম আর সত্য, এই দুটোকে সাথী করে নিজেদের বেস্টটা দিয়ে আমরা যে কোনো যুদ্ধে জীবনের জয়লাভ করতে পারি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে এই গানটা এই জন্যই দিলাম, কারণ এখন একটা সম্মুখে বিশাল বড় সমর, তো যেখানে একদিকে আছে ধর্ম, একদিকে আছে অধর্ম। যেরকম কিনা কুরুক্ষেত্রে যুদ্ধ হতে হয়েছিল। তো এখন এই ভিডিওটা কি নিয়ে হচ্ছে, টিনের একটা ভিডিও দেখলাম, আর তাছাড়া দেখলাম টিনের এক প্রধান দালালের ভিডিও, আর তার সাথে সাথে বেশ কিছু কথা, যেই কথাগুলো আজ আপনাদের সামনে আমি নিয়ে আসবো, যেই কথাগুলো মানে বিস্ফোরক তথ্য হিসাবে আমার একটা আনুমানিক ছক যেটা চলছে এই পুরো ঘটনাটার পেছনে, যে একটা কিছু শক্তি, কিছু অশুভ শক্তি বলা যায় না, এটা টিনে সে অশুভ শক্তি নয়, কিছু অশুভ শক্তি যা কিনা কার্যকর হচ্ছে এই পুরো যুদ্ধটার মধ্যে, যারা খেলাচ্ছে, যারা এই যুদ্ধটা পিছন থেকে করাচ্ছে, তাদের আজকে এক্সপোজ করব। আর রীতিমতো সেগুলো আমার যে অনুমান, সেগুলো আজ নয়, কাল নয়, কোনো না কোনো সময় গিয়ে দেখবেন যে ঠিক হয়ে গেছে। কারণ অনেক দিন ধরে এই বিষয়টা স্টাডি করছিলাম, আর সেই বিষয় নিয়ে বেশ কিছু ছানবিন বলতে পারেন করছিলাম। কারণ সব জায়গাতেই সবার মানুষ থাকে। আমারও হয়তো এমন মানুষ আছে যারা আমাকে চেনেই না, তাদের পাশেই হয়তো আমার কোনো মানুষ আছে, তারা হয়তো জানে না যে তার পাশে যে আছে সে আমাকে চেনে, তার সেখান থেকে আমার কাছে খবর আসতেও পারে। তো সেই রকমভাবে কোনো কথা বলবো, এমনভাবেই বলবো যে কথাগুলো আপনাদের জাস্ট আপনারা বুঝে নেবেন, বাদবাকি আর কোনো রকম এটা কোনো স্টেটমেন্ট নয়, আমার অনুমান। আমি আগেই বলেছি, আমি কারোর কোনো কিছু অনুমান করলে আমাকে কেউ মানে ভারতীয় সংবিধানের কোনো আইন নেই যে আমি অনুমান করেছি সেই জন্য আমাকে ধরে বেঁধে জেলে পুরে দেবে, ঠিক আছে? তো যাই হোক, চেষ্টা অনেক কিছু হচ্ছে, আজকে অনেক কিছু চেষ্টা হচ্ছে। তো সেই সবার আগে বলি যে টিনের ভিডিওটা দেখলাম, টিনের ভিডিও যেখানে টাইটেল সবার আগে চোখে পড়েছে, তার মধ্যে কি বলেছে যে অনেক জেরক্স করছি, তাহলে কি এবার কারুর বাড়িতে কিছু পৌঁছাতে চলেছে? তো যাই হোক, সেই ভিডিওটার সম্পর্কে আগে বলি, এটা ছিল তার টাইটেল। তো সবার আগে ভিডিওটার ভেতরকার এবার কন্টেন্টে যাই। ভিডিওটা হচ্ছে গিয়ে নীল যেদিন নীলষষ্ঠীর ঠিক পরের দিনের, মানে নীলে যে চড়ক চলছিল সেই সময়কার যেটুকু চড়ক দেখানো হয়েছে তার পরের অংশ আমাদের সাথে শেয়ার করা হয়েছে এই ভিডিওর প্রথমার্ধে, পুরো প্রথম থেকে শেষ অবধি, শেষের একটু আগে অবধি। তো সেখানে দেখালো কি, যে যেখানে শেষ করেছিল ফার্স্টে সকালবেলা এক্সারসাইজ, তো সকালবেলা এক্সারসাইজ করতে যায় টিন, আমার মনে হয় এক্সারসাইজের থেকেও বেশি করে হচ্ছে গিয়ে ওদের কাউয়া ওরা এরকম করে, আর বেশিরভাগ সময় রিলস করে। একবার শুধু ক্যামেরাটা ওখানটা সেট করে জাস্ট ব্লগের জন্য একটু নিয়ে কাউয়া ওড়ানো এরকম একটু করে নিল, তারপরে রিলস করতে লাগলো, কারণ সেগুলো করে রেখে দিতে হবে। যখন কিনা 2 দিন 3 দিন ধরে এরিয়াতে নেটের ইস্যু চলবে, তখন যাতে এই হিসুর চিকির বাচ্চাদের হিসুর মতো চিকির করে এক একটা শর্ট তার ওপরে এক রকমের গেমিং অ্যাপের অ্যাড দিয়ে চালিয়ে দিতে পারে। সেই জন্য করে রাখে। এক্সারসাইজ যদি করতো তাহলে সেটা চেহারার মধ্যে ধরা পড়ে যেত, বলতে হতো না আমাদেরকে, দেখেই বোঝা যেত, যে মানুষ জিজ্ঞাসা করতো কী ব্যাপার, রোগা লাগছে, এক্সারসাইজ করছো নাকি, ডায়েটিং করছো নাকি, তাই না? তো সেক্ষেত্রে বোঝাই যায় চেহারায় কোনো রকম কোনো হেলদোল নেই, শুধু একটু কাউয়া উড়িয়ে সকালবেলা আর কটা রিলস করে চলে আসে। তো সেই রকম করে এসে যখন আসলো, তারপরে দেখালো যে যেই শাড়িটা নীলে পড়েছিল, তাহলে বুঝতে পারলেন যে সেটা ভাঁজ করছে, তাহলে বুঝতেই পারছেন যেটা পরের দিনের আগের দিন যে শাড়িটা পরেছিল সেটা সকালবেলা যখন এক্সারসাইজ করতে গেছিলো তখন সাথে করে নিয়ে গেছিলো ছাদে, কেচে দিয়েছে, সে
ধুক ধুক বা সাবান দিয়ে কাচুক, কেচে মেলে দিয়েছে। আর এখন যা খটখটে রোগ, মানুষ শুকিয়ে যাচ্ছে। তো সকালবেলা ওই 6টা, 6:30 না 7টার সময় ওর 6:30 থেকে ওর এক্সারসাইজের টাইম, সেই সময় মেলে দিলে দুপুর 12টার মধ্যে খটখটে শুকনো হয়ে যাওয়ারই কথা। তো সেখানে বোঝাই গেল সেই দিনকেই ওটা ধুয়ে নিয়েছে। তো এই যে ভিডিওটা সেটা চলছে হচ্ছে গিয়ে সেই নীলের পরের দিনের ভিডিও। মাঝখানে পয়লা বৈশাখ চলে গেল, সেখানে পয়লা বৈশাখের কোনো রকম কোনো আপডেট দিয়ে দেওয়া গেল না। তো তার সব কারণ আমরা কিন্তু খুব ভালো করে জানি। তো এবার সেখানে দেখালো যে বাড়িতে বাপি এসছে, রান্না বান্না কিছু হচ্ছে, দুপুরবেলা রান্না হচ্ছে। তারপর মাকে দেখালো, মা নাইটি পরে রয়েছে, মা এখনও খাবে না, মা একটু পরে খাবে, মাকে খেতে বলছে। ঠাম্মি সবাই রয়েছে, বৌমণি রয়েছে। কিন্তু যখনই যার দিকে ক্যামেরাটা দিচ্ছে, দেখেছেন মানে ও যে বলছে কোনো কথা, সেখানে বাপি এলো। বাপির কী দরকার ছিল? বাপি সম্মতি প্রকাশ করা বা হাসা বা কিছু, সে মুখটা ঘুরিয়ে নিল। ওর মায়েরও মুখে বিরক্তি, প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু বিরক্তি। যখন যখন ক্যামেরা তাদের মুখের ওপর ধরে বিরক্তি প্রকাশ করে তারা, কারণ তারা ভালো করে জানে যে আমাদের মুখগুলো দেখাচ্ছে, দেখিয়ে যে ইনকামটা হচ্ছে সেটা সোজা অন্য জায়গায় অন্য খাতে খরচা হয়ে যাচ্ছে। সেই জন্য তাদের কি আর ইচ্ছা হবে মুখটা দেখানোর, তাই না? তো যাই হোক, আজকে রান্না হওয়াতে দেখলাম টিন ভুল করে বলেছে শুক্তো। তো আগের দিন ওই তরকারিকে শুক্তো বলেছে, যেটার জন্য আমি আচ্ছা করে বলেছি যে এটি কী ধরনের শুক্তো, এরকম হলুদ দেওয়া শুক্তো। তো সেখানে আজকে যেহেতু সেম ধরনের, তো বললো না এটা শুক্তো না, এটা তরকারি। তো যাই হোক, আমি আবার অন্য জায়গা থেকে খোঁজ পেলাম যে এক রকমের নাকি শুক্তো হয়, যেটাকে ঝাল শুক্তো বলে। ওটা ঝাল শুক্তো, ওটাতে নাকি হলুদ পড়ে। তো যাই হোক, এটা সেই শুক্তো নয়, ওরা মানে তরকারিটাকে ভুল করে শুক্তো বলে দিয়েছিল। তা আজকে আবার সেম ভুল করেছে, সঙ্গে সঙ্গে ওর ঠাম্মিও টুকেছে, ওর মাও টুকেছে। তো তারপর হচ্ছে গিয়ে সর্ষে দিয়ে পটল করেছে, সেটাও নাকি টিন চেনে না। এটা কি করে এমন করছে যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মেয়েটি ওই শ্বশুরবাড়িতে কত অত্যাচারিত, যে কিনা পটল সর্ষে চিনতে পারে না। কতটা অত্যাচারিত হলে মানে একটা বউ, তাকে সে শ্বশুরবাড়িতে 5-5টা বছর ধরে থেকেছে, অথচ পটল সর্ষে চেনে না। বুঝতে পারেন? মানে পটলটাকেও ঢ্যাঁড়স ভেবেছিল। তো ও তাহলে বুঝেই নিন যে যাকে আমরা সবাই জানি যে যাকে রান্নাঘরে পা দিতে হতো না, শখ করে বাড়িতে রেস্টুরেন্ট স্টাইলের রান্নাগুলো, সেগুলো ও শখ করে করতো। তো কতটা অত্যাচারিত হলে এইরকম অবস্থা হয় সেটা আমরা সবাই খুব ভালো করে বুঝতে পারি। মানে যারা সত্যিকারের অত্যাচারিত না, তারা ওকে দেখে রীতিমতো মানে তার নিজেদের ওপর তাদের রাগ হয় আর ঘৃণা হয় যে মানে তারা সত্যিকারের অত্যাচারিত, তাদের খাতায় যখন ও নিজের নামটা লেখায় তখন তারাও মানে লজ্জিত হয়। তো যাই হোক, ভিডিওর মধ্যে তারপর হচ্ছে কি চড়কের সমস্ত অনুষ্ঠান দেখলাম, সেটা তো খুব সুন্দর ছিল, ওটা নিয়ে বলার কিছু নেই। তবে একটা জিনিস কি, শত চেষ্টা করলো কিন্তু তাও মহাদেব কিন্তু ওর ক্যামেরায় ধরা দিল না। সারাক্ষণ ক্যামেরাটা অন করে রেখেছিল যে শিবলিঙ্গের মাথায় একটা ফুল আছে, ওই ফুলটা যেই পড়বে তারপরে তার যতক্ষণ না পড়ছে ততক্ষণ প্রদক্ষিণ করতে হবে চারপাশ দিয়ে। ওই মাঠ পুরো কাদা করে দিয়েছে, তার মধ্যে প্রদক্ষিণ করছে, কখনো ওই দণ্ডি কাটার মতো যাচ্ছে, কখনো একিয়ে বেঁকিয়ে যাচ্ছে, যেভাবেই হোক আর কি ঘুরছে, প্রদক্ষিণ করছে। ততক্ষণ করতে হবে যতক্ষণ না ওই যে ফুলটা সেটা শিবলিঙ্গের মাথা থেকে পড়ে যাচ্ছে। তো ও সারাক্ষণ ক্যামেরা ধরে রাখলো, কিন্তু একটা সময় ক্যামেরাটা জাস্ট অফ করেছে, আর সেই মুহূর্তেই কিন্তু ওর ওই মাথা থেকে ফুলটা শিবলিঙ্গ থেকে পড়ে গেছে। যখন ও দেখালো তখন একসময় ফুল ছিল, আর পরবর্তীকালে যখন ক্যামেরা অন হলো তখন দেখালো যে ফুলটা আর নেই। কিন্তু পড়ে যাওয়ার মুহূর্তটা, মানে যেই সময় মহাদেব স্বয়ং এসে এই কাজটি করেছেন, সেই সময় কিন্তু ক্যাপচার ওর হয়নি। মহাদেব ওর ক্যামেরায় ধরা দেয়নি আর দেবেও না। তো যাই হোক, কিন্তু উনি যে এসেছিলেন সেটা তো বোঝাই যাচ্ছে, না হলে ওরকম হাওয়া নেই বাতাস নেই, শিবলিঙ্গের মাথার থেকে ফুলটা কীরকমভাবে আশ্চর্যজনকভাবে পড়ে গেল না। খুব আশ্চর্য জিনিসটা লাগছিল, খুব ভালো লেগেছে, ওই অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। যা রিচুয়ালস, একটা জায়গায় দেখলাম আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর সেখানে তার ওপরে সবাইকে উঠে তাপ সেঁকতে হচ্ছে, সেই জিনিসটাও দারুণ। তারপর বিশাল বড় একটা বাঁশের মাচা মতো করেছে, মাচা মানে কি ওই দেখেছেন আপনারা হয়তো, বা যারা দেখেননি
তাদের জন্য বলছি, বড় আকারের মই ধরুন, বড় আকারের মই ভাড়া বাঁধে যেরকম, সেরকম ভাড়া বাঁধার মতো করে করেছে। সে একদম উপর থেকে সমস্ত হরিণ লুটে যেরকম বাতাসা দেয় সেরকম বাতাসা সহ আরও অনেক কিছু, লজেন্স, টফি, জেলি, ছোট ছোট গিফটস, এগুলো সব ছড়ানো হচ্ছে। তো সেগুলো সবাই আর কি কালেক্ট করবে, আর ওপর থেকে এক একজন সন্ন্যাসী নিচে একদম ঝাঁপ দেবে, আর তাকে নিচে যারা আছে তারা ধরবে। এই জিনিসগুলো খুব খুব সুন্দর লেগেছে। তো সেগুলো সব দেখালো, আর তার মধ্যেই ছিল বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু পচা বাদাম, দাম দাম কানা বাদাম দাদা কানা বাদাম। তো ওখানে দেখলাম আমাদের অশুভ শক্তি মাম্মিকে পাশে বসিয়ে বাদাম বিক্রি করছে। তো মাম্মি যদি একটু এন্টারটেনমেন্ট করতো তাহলে কিন্তু আমার মনে হয় খুব সুন্দর বাদামটা বিক্রি হতো, কারণ উনি তো একটু নাচতে পছন্দ করেন। উনি যদি একটু একটু মানে দর্শক ডাকার জন্য, একটু লোকদেরকে ডাকানোর জন্য যদি একটু 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 মানে ওই বাদামে যদি একটু এরম করতো না, দেখতেন ওখানে একটাও বাদাম পড়ে থাকতো না। কিন্তু দেখলাম বাদাম যতটা ছিল মোটামুটি ইনট্যাক্ট রয়েছে। তো যাই হোক, ওখানে অনেক রাত অবধি অনুষ্ঠান চলেছে, নিশ্চয়ই বিক্রি বাট্টা ভালোই হবে। তো সেখানে অমাবস্যা দেবীও এসছে। আমাদের সবচেয়ে ভালো লাগলো একটা জিনিস আজকে, যে বৌমণি ধানীলঙ্কা আজকে শাড়ি পরে গেছে। এটা কিন্তু ভালো লাগলো, কারণ তার আগের দিনের ভিডিওটা দেখে যখন বলেছিলাম যে পুজো দিতে গেছে, তার মধ্যে দেখতে পাচ্ছি যে শাড়ি নয়, ও একটা ড্রেস টাইপের কি পরে গেছে। তারপর সকালবেলা নাইটি পরেছিল, সেটা দেখে খুব খারাপ লেগেছিল। তো দেখলাম না যে বিকেলবেলার অনুষ্ঠানে শাড়ি পরেছে, ভালো লাগছিল। তো তারপর ওখান থেকে যখন ফিরলো তখন বলল যে এখন রাত 12টা বাজে। রাত 12টা বাজে, মা এসে এখন রান্না বসিয়েছে। আর তার মধ্যেই বেশ কিছু জিনিসপত্র দেখিয়েছে, যেগুলো কিনা ওই যেখানে চড়ক হচ্ছিল সেখান থেকে কালেক্ট করেছে। তার মধ্যে একটা ছোট টিফিন বক্স দেখলাম, ফ্রুটি, তারপর জেলি ফেলি, যেগুলো কৃষাণু যেগুলো খায় না, যেরকম খায় না, ওইগুলো ছিল। ওইগুলো পেয়েছে বলেই মনে হয় ছেলের কথা এত মনে পড়েছে, যে আহারে আমি তো এগুলো খাই না, আমার ছেলেটা থাকলে খেত, ছেলেটা যেন খেতে পায় না, ওকে এরকম ভরে ভরে সন্দীপ এইসব জিনিস এনে দেয়। তো যাই হোক, এগুলো যদিও মানে খুব বেশি খাওয়া ভালো না, তবে এগুলো খুব টেস্টি হয়। আমি ওই জেলিটা খেয়েছি, আমার খুব ভালো লাগে, লিচির ফ্লেভারের একটা থাকে। তো যাই হোক, অন্য কথায় চলে যাচ্ছি। তো যাই হোক, যেটা বললাম, যে বললো 12টার সময় রান্না হচ্ছে, তারপরেই কাট্টু একটা সিন, সেখানে তারপর দেখালো যে এইরকম গোছা কাগজপত্র, বললো যে এরকম এত জেরক্স করেছি, বাজে এখন রাত 2:30। তো এমনভাবে রাত 12টার সময় ক্যামেরাটা বন্ধ হলো, তারপর রাত 2:30টার সময় ক্যামেরা খোলা হলো, যেন মনে হচ্ছে রাত 12টার সময় বেরিয়ে জেরক্স করে নিয়েছে, আর 2:30টা তার জন্য বেজে গেছে, অনেক দেরি হয়ে গেছে। অ্যাকচুয়ালি সেটা নয়, এই যে রাত 12টায় যে ক্যামেরাটা বন্ধ হয়েছিল, সেটা সেই নীলের সময়। আর তারপর যে আবার রাত 2:30টার সময় ক্যামেরাটা খোলা হয়েছে, সেই ডেটটা কিন্তু অনেক দিন পেরিয়ে গেছে। তার মাঝখানে সংক্রান্তি গেছে, তার মাঝখানে পয়লা বৈশাখ গেছে, সেই সমস্ত কিছু কাটিয়ে তারপর এসে ক্যামেরাটা খুলে দেখানো যে এত পাতা দিস্তা আমি কি করেছি না, জেরক্স করেছি। তো সেই জেরক্স করে কি হবে, মানুষ যা দেখেছে সেটাই মানুষ বলেছে, তার জন্য এই জেরক্স করে কি হয় দেখা যাবে। যে কিনা একটার পর একটা আইন ভেঙেছে, সে যদি ভয় না পায়, তাহলে আমার মনে হয় আর কারোর ভয় পাওয়ার কোনো রকম কোনো গ্রাউন্ড নেই। তার উপর একটার পর একটা অসভ্যতামি অন্যকে দিয়ে করিয়েছে, তো তাকেও উত্তর দিতে হবে। সে যদি এখন এই দিস্তার পর দিস্তার দেখায়, তাতে বলে যে আমাকে হ্যারাস করা হয়েছে, তাহলে তাকেও কিন্তু সেও যে অন্যকে হ্যারাস করেছে, মানুষকে পেছনে লাগিয়ে, সেটাও কিন্তু প্রমাণ করতে 2 মিনিট সময় লাগবে না। তো যাই হোক, এখানে এবার হচ্ছে কি ব্যাপারটা, একটা জিনিস আপনারা জানেন কি জানেন না আমি জানি না, সন্দীপ যে কেসটা করেছে, একটা কেস সন্দীপ করেছে, যেটা কিনা এই বিয়েটা ওর সাথে, টিনের সাথে বিয়েটাকে নাল অ্যান্ড ভয়েড প্রমাণ করার জন্য। সেটা কিভাবে, যে সন্দীপ একটা এমন কেস করেছে যাতে কিনা সন্দীপ দাবি করেছে যে
সন্দীপের সাথে বিয়ের আগেই অলরেডি এ বিবাহিত ছিল। তো একটা মেয়ে সে যদি বিবাহিত থাকে, তার ডিভোর্স না হয়ে আরেকজনের সাথে বিয়ে, সেটা কোনোভাবেই বৈধ না, কোনোভাবেই বৈধ না। সন্দীপ যদি এই জিনিসটা, সন্দীপের লয়ার যদি এটা প্রমাণ করে দিতে পারে যে ওর আগে বিয়ে ছিল, তাহলে সন্দীপের সাথে এই পুরো বিয়েটাই কিন্তু জাস্ট নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। মানে এই বিয়ের কোনো রকম কোনো আর স্বীকৃতিই থাকবে না। যদি স্বীকৃতিই না থাকে, যদি বিয়েটাই স্বীকৃত না হয়, তাহলে ডিভোর্সের আর কোনো প্রয়োজন নেই। আর সেই বাচ্চা তো যেখানে রয়েছে, সেখানে তো সন্দীপ পরিষ্কার মানে প্রমাণ করে দিতে পারবে যে ওর সাথে যেভাবে প্রতারণা করা হয়েছে, এটা তো একরকম ঠকানো। তো সেই ঠকিয়ে বিয়ে করেছে, তার সেই যে সন্তান হচ্ছে সেটা সন্দীপেরই সন্তান, সেটাকেও কোনোভাবে হাতছাড়া করার কোনো প্রয়োজন নেই। যখন ওর সাথে বিয়েটাই যদি না স্বীকৃতি থাকে, তাহলে বাচ্চা নিয়ে আর কোনো প্রশ্নই নেই। বাচ্চা যেখানে আছে সেখানেই থাকবে, আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তো যাই না, এই ব্যাপারটা অনেক গুরুতর ব্যাপার। সন্দীপ অবশ্যই যখন কেস করেছে, তখন ওর কাছে সলিড প্রমাণ আছে বলেই ওই কেসটা করেছে, এটা আমার ধারণা। আর যদি এই কেস করে, তাহলে এই দিনের পর দিন লেগে যাবে, বছরের পর বছর কেটে যাবে এটা প্রমাণ করতে যে ওর সন্দীপের সাথে বিয়ের আগে ওর বিয়ে আর ছিল কি ছিল না, ও আগে কুমারী ছিল কি না, ও বিয়ে এটাই ওর প্রথম বিয়ে, সেটা প্রমাণ করতেই ওর প্রচুর দিন কেটে যাবে। ততদিনে কৃষাণু এটা বলতে মানে সক্ষম হয়ে যাবে যে যখন জিজ্ঞাসা করে না যে তুমি বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে, এই কথাটা, তো সেটারও তো একটা বয়স আছে। আশা করি ততদিনে কৃষাণু সেই বয়সে পৌঁছে যাবে। ও এমনিতেই এখনই ওকে জিজ্ঞাসা করলে ও বলে দেবে, কিন্তু ওর কথাটা এখন তো আদালতে গ্রহণযোগ্য সেরকম হয়তো হবে না। যদিও এখন জানি যে বাচ্চাদেরও একটা আদালত আছে যেটা পক্সো বলে, সেখানে সেই আদালতেও কিন্তু বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়। যেমন পক্সো আইনে এখন যেমন বাচ্চারা যদি পরিষ্কার বলে দেয় কারোর সম্পর্কে যে এ আমার কোনো প্রাইভেট পার্টে হাত দিয়েছে, ব্যাস বাচ্চা বলবে, যার সম্পর্কে বলবে সে তৎক্ষণাৎ অ্যারেস্ট হয়ে যাবে। তো সেই পক্সো কোর্টে কিন্তু বাচ্চাদের কথার দাবি মানে যেটা আছে আর কি, কথার মান্যতা দেওয়া হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে বলছি যে ওর অত দূরও যেতে লাগবে না। এই জিনিসটা যদি করে দেয়, যদি কোনোভাবে প্রমাণ করে দেয়, তাহলে তো ওর এখন এটাকে মানে সঠিক সাবিত করাটাই ওর কাছে বিশাল বড় চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো যাই হোক, এবার চলে আসি যেটা বললাম, কিতনে বাজু কিতনে স্যার, এই যে পুরো বিষয়টার মধ্যে কতজন আছে, এই কথাটা না, এই ঘটনাটা, এই যে যুদ্ধটা, এটা একটা বিশাল বড় স্বার্থের যুদ্ধ। আর এটার পেছনে অনেক পুরনো রিভেঞ্জ কাজ করছে। রিভেঞ্জ কিসের আমি পরিষ্কার বলছি, শুনুন। আমি যেটুকু খবর আমার কাছে আছে, এখানে কিন্তু আমি বলেছিলাম অনেক দিন আগে যে সুদূর ব্যাঙ্গালোর থেকে এর কলকাঠি নাড়ানো হচ্ছে। এই যে যা স্টেপ নিচ্ছে, মানে বেশ কিছুদিন হলো যেগুলো নিচ্ছে, তার পেছনে কিন্তু ব্যাঙ্গালোরের কলকাঠি আছে, যে কিনা সে ব্যাঙ্গালোরে নিজেই সে স্বীকার করেছে যে আমি পারি অনেক কিছু, ওখান থেকে বসে এখানে কলকাঠি নাড়তে পারি। তো সে প্রচুরভাবে কলকাঠি নাড়ছে। আর তার পেছনে কারণটা কি কারণ, সে তার ভিডিওর মধ্যেই বলেছিল বাচ্চাটাকে দিয়ে দে, তোরা মানুষ করতে পারবি না, বাচ্চাটাকে দিয়ে দে। তো এই বাচ্চাটাকে ছিনিয়ে নেওয়া, তার পিছনে কিসের কারণ? অনেক পুরনো রিভেঞ্জ, যেটা কিনা আজকে এই ঘোড়ামুখীর ভিডিও থেকে পরিষ্কার হয়ে গেছে। আমি তো জানতামই, আজকে জাস্ট ও বললো কথাটাই শিলমোহর পড়লো, কারণ ও কিন্তু ওদের সাথে যোগাযোগে রয়েছে, টিনের সাথে যোগাযোগে রয়েছে, মানেই কিন্তু ব্যাঙ্গালোরের সাথেও যোগাযোগে রয়েছে, ডাইরেক্টলি না থাক ইনডিরেক্টলি রয়েছে। তো সেখানে বারবারই কিন্তু দেখবেন ঘোড়ামুখীর মুখে একটাই কথা, এক ভাঙা রেকর্ড ও বাজাতে থাকে যে 3 মাস বয়সে বাড়ির মেয়েকে পরিত্যাগ করেছিল, 3 মাস বয়সে বাড়ির মেয়েকে পরিত্যাগ করেছিল। 3 মাস বয়সে কোনো মানুষ যদি তার বাচ্চাকে পরিত্যাগ করে, সে তো কোনো গিয়ে মন্দিরের চৌকাঠে রেখে দিয়ে আসবে, যেমন বা এরকম এই যে দেখলেন একটা বাচ্চাকে 16 মাসের বাচ্চা, তাকে 10 দিনের জন্য ছেড়ে দিয়েছে, সে খেতে পাবে কি না পাবে সেসব তো কোনো কিছু চিন্তা করেনি, তার শুধু তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার ছিল সেই মাটার। তেমনি যদি সত্যিই তাই হতো, যদি পরিত্যাগ করা হতো, তাহলে কোনো একটা জায়গায় জাস্ট রেখে দিয়ে চলে আসতো, তাই না? এটাকেই পরিত্যাগ বলে। কিন্তু সে কী করেছে, সে তার বাড়ির লোক মানে তার মা, তার ভাই, তাদের হাতে তুলে দিয়েছে। তো এবার চিন্তা করে দেখুন যে এই যে বাচ্চাটাকে নিয়ে গেছিল, তার জন্য
এই যে মাসি মামা তাদের কি কোনো রকমভাবে কোনো স্যাক্রিফাইস করতে হয়নি? নিশ্চয়ই করতে হয়েছে। দিদা একার মানে ইচ্ছায় বাচ্চাটাকে মানুষ করতে পেরে, মানে মানুষ করেছে ঠিকই, মানুষ করেছে না কি করেছে জানি না, বড় করেছে ঠিকই, কিন্তু তার জন্য মামা মাসিরা যদি সাহায্য না করতো সম্ভব ছিল না। দিদিমা একটা না 3 মাসের বাচ্চা তাকে নিয়ে এসছে, একটা না একটা সময় বাথরুমে তো গেছিলো, তাহলে তখন বাচ্চাটাকে দেখতো কি? এই মামা মাসিরা, তারাই দেখতো। তো এই বাচ্চার জন্য কিন্তু মামা মাসিদের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। হয়তো কোথাও ঘুরতে বেড়াতে যাওয়ার ছিল, বাচ্চাটার জন্য যেতে পারেনি, তাকে দেখার জন্য যেতে পারেনি। তারা যে সময় তাদের ঘোরা বেড়ানোর সময়, তাদের তখন অল্প বয়স, তাদের কিন্তু তারা হঠাৎ করেই এই তার মায়ের জন্যই হঠাৎ করেই তারা মা বাবার মতো দায়িত্ব পালন করতে হচ্ছে, কি না দিদির বাচ্চাকে সামলাতে হচ্ছে। তো তাদের মনে নিশ্চয়ই এটা হয়েছে যে দিদি, যার বাচ্চা সে গ্রামে বেশ দিব্যি রয়েছে, হ্যাঁ, আর তার বাচ্চাকে আমরা সামলে মরছি, আমরা আমাদের ঘোরা বেড়ানো, আমাদের সকাল রাত সব কিছুকে জলাঞ্জলি দিয়ে এই বাচ্চা সামলাচ্ছি। কি না আমার মায়ের মনে হয়েছে তার মেয়ের প্রতি অন্যায় হয়েছে, তার মেয়েকে অত দূরে বিয়ে দেওয়া ঠিক হয়নি, সেই জন্য তার বাচ্চা ওখানে অযত্নে আছে। তো নিজেরা ভালো করে ছানবিন করে দেখিনি যে সেই বাড়িতে কত কাজ করতে হবে, কত দূরে, এসব কিছু না চিন্তা করি মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি, মেয়েটার প্রতি অন্যায় হয়েছে। তার যে মানে কি বলবো, তার যে গিল্ট থেকে আজকে আমরা একটু পুষিয়ে দিই, ওর বাচ্চাটাকে নিয়ে আসি, যাতে সেই বাচ্চাটা একটু অন্তত যত্নে থাকতে পারে, ওই গ্রামের মধ্যে অযত্নে থাকবে। তো সেইটা করতে গিয়ে এই মাসি মামা তাদেরও কিন্তু বেশ কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, আর সেই রাগগুলো আস্তে আস্তে পুষে তারা রেখেছে। আর তার মধ্যে নিশ্চয়ই দেখতো যে তারা কোলেপিঠে করে মানুষ করছে, আর যখনই আর কি নিজের জন্মদাত্রী আসছে তখনই মামুনি করে বাচ্চাটা বেশ ভালোই সেই মামুনির সাথে খেলছে, মামুনির বাড়িতে যাচ্ছে, তখনও এদের মনে নিশ্চয়ই এটা হতো যে ভাই সারাক্ষণ তো আমরা রাখি, আর এই মামুনি আসলেই ব্যাস তখন মেয়ে মামুনি করে। তো এই সমস্ত কিছু রাগ সব ব্যাপারগুলো কিন্তু রয়েছে। আজকে চিন্তা করে দেখুন এই শকুনি দুর্যোধনকে যে এরকমভাবে ভুল পথে পরিচালনা করেছে। এমনি তো ভাঞ্জা স্ত্রী ভাঞ্জাকে খুব ভালোবাসে, মানে এরকম ভালোবাসার হয় না, সেরকমই তো দেখাতো, কিন্তু আদৌ কি ভালোবাসতো না। তার সে রিভেঞ্জ নিয়েছে। কিসের রিভেঞ্জ নিয়েছে না, তার দিদিকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে, তাকে দিদিও একজনকে অন্ধ, তার দিদি সুস্থ সবল দিদি, যে কিনা এত একটা ভালো, তার ওপর বরপ্রাপ্ত দিদি, সে একটা কি বর পেয়েছে না, তার সে চোখে দেখতে পায় না, শুধুমাত্র মানে তাকাত বা ক্ষমতার প্রয়োগ করে সেই গান্ধারীকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে। শুধু তাই করেনি, এই পুরো শকুনি আর তার সব ভাইদেরকে তার পিতা সহ জেলের মধ্যে পুড়ে রেখে দিয়েছে। আর তারপর কি করতো না, 7 জনের খাবার দিত, মানে 7 জনকে একজনের খাবার দিত। তো এমন একটা খাবার দিত যাতে একজনেরই পেট ভরবে, সেই জন্য সব ভাইরা কি করেছে, তাদের খাবারটা ত্যাগ করে দিয়ে শুধুমাত্র শকুনিকে খাইয়েছে। বলেছে তুই খেয়ে আমাদের রিভেঞ্জটা তুই নিবি। যে রিভেঞ্জটা নিয়েছে সেই জন্য গান্ধারী শতপুত্র এক কন্যা হওয়ার সত্ত্বেও কিন্তু কুরুবংশের আর কোনো নামও নিশান রাখেনি। এমন অধর্মের পথে ভাঞ্জাকে এমন অধর্মের পথে চালিত করেছে, যেরকম কিনা সেম একদম এক্স্যাক্টলি রুমালির সাথে হচ্ছে। রুমালি বুঝতেও পারছে না যে ওকে কোন অধর্মের পথে নিয়ে যাচ্ছে। আজকে এই ঘোড়ামুখী দালাল বলছে যে এইবার সময় এসছে কিসের না, এই যে 3 মাসের বাচ্চাকে ছেড়ে দিয়েছিল, তার জন্য আজকে তার মূল্য চুকাতে হবে। সেই মূল্যটা কি, যে 3 মাসের মেয়ে সন্তান তুমি তাকে পরিত্যাগ করেছিলে, তো তার এবার তুমি কর্মা পাবে। কর্মাটা কি না, এইবার এই পুত্র সন্তানটা তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে। সেই জন্যই এই টিনের পেছনে ব্যাকআপ দিয়ে অন্য একটা দল পুরো রয়েছে, যারা কিনা চাইছে শিলাদেবীর কাছ থেকে, সন্দীপের কাছ থেকে রিভেঞ্জ নিতে, যে বাচ্চাটাকে ছিনিয়ে নেব। বলি শোন, এই ঘোড়ামুখী আর তোরা সবাই যে কজন আছিস সবাই শোন, তোরা কর্মা দেওয়ার কে? কর্মা যদি দেওয়ার হতো না, তাহলে ভগবান নিজে দিত। যে যদি সত্যি শিলাদেবী নিজের স্বার্থে বাচ্চাটাকে নিজের কাছ থেকে সরাতো না, তাহলে দেখতি সেই টিনার গর্ভে
তাহলে দেখতিস এই টিনের গর্ভে একটা কন্যা সন্তান আসতো কৃষাণুর জায়গায়। এটা আমি আগেও বলেছি। কর্মা তোরা কি দিবি? তোরা কর্মার জন্য অপেক্ষা কর, তোরা কর্মার জন্য জাস্ট অপেক্ষা কর। তোরা কর্মা দেওয়ার কে রে? লোক পেছনে মানবাধিকার কমিশন লাগিয়ে, উকিল লাগিয়ে, আইন লাগিয়ে, আদালত লাগিয়ে কর্মা দিবি? ওই বাচ্চাকে ছিনাবি? যদি সত্যি সত্যি যদি শিলা দেবী নিজের ভালোর জন্য, নিজের ঘোরার জন্য, নিজের সুখের জন্য, নিজের ফ্রি থাকবে তার জন্য যদি বাচ্চাটাকে নিজের কাছ থেকে সরিয়ে রাখতো না, তাহলে দেখতিস আজ এই কৃষাণুর জায়গায় কৃষ্ণা হতো, কন্যা সন্তান হতো। আর তখনই হতো আসল কর্মা ঠিক শিলা দেবীর কোলে সেই কন্যা সন্তান ফিরিয়ে দিয়ে বলতো, নে দেখ এবার কি করবি, এবার কি করবি, এবার তো তোকে রাখতেই হবে। কিন্তু না, সেও জানে যে বাচ্চাটিকে শিলা দেবী নিজের কাছ থেকে সরিয়েছিল বাচ্চার মঙ্গলার্থে। যেমন কিনা কংসর ভয়ে দেবকী বাচ্চাকে যশোদার কাছে পাঠিয়ে দিয়েছিল। তো এখানে কংস বলতে এই গ্রামের পরিবেশ, গ্রামের প্রচুর খাটনি, মার সময় নেই, বাচ্চাকে ঠিকমতো টেক কেয়ার করতে পারছে না, বাচ্চার ভালোর জন্য বুকে পাথর চাপা দিয়ে বাচ্চাকে তুলে দিয়েছে যাদের হাতে, তারই বিরুদ্ধে একটা বিশাল বড় এমন ষড়যন্ত্র তৈরি করেছে। সেই বাচ্চাকেই এই মায়ের বিরুদ্ধে একটা শান দিয়ে দিয়ে একটা অস্ত্র তৈরি করেছে যে এই অস্ত্রেই বিদ্ধ তোকে দেখ। কারণ অনেক কারণ আছে। আজকে যা রুমালি প্রথম সন্তান, ওদের ওখানকার প্রথম সন্তান, তাকে তার দিদিমা যা ভালোবাসা দিয়েছে, অন্য সব ভাই বোনদের ছেলেমেয়েরা কেউ অত ভালোবাসা পায়নি। আমি লিখে দিতে পারি কারণ আমি সেম এরকম আমার সাথে হয়েছে। আমিও প্রথম মানে পুরো বংশের প্রথম সন্তান, মেয়ে তো সন্তান, আর তারপর প্রথম সন্তান। আমি যা দাদু দিদার কাছে পেয়েছি, কোনো মামা কোনো মাসিদের ছেলেমেয়েরা সেরকম ভালোবাসা পায়নি। তারা সবাই জানে এটা, কারণ এটা হয়। প্রথম সন্তান মানে অনেক বছর পর একটা সদ্যজাত সন্তান বাচ্চা আসলে এটা হয়েই যায়। তারপরে আর যত বাচ্চাই আসুক না কেন, ওই প্রথম বাচ্চাটার ওপর যা টান থাকে, মায়া থাকে, সেটা কারোর প্রতি আর আসে না। তো অবশ্যই সেই রাগগুলো, সেই মনে মনে ক্ষোভগুলো তো এদের প্রতি ওদেরও ছিল যে আমাদের বাচ্চাগুলোও তো বাচ্চা, কিন্তু তাও মা শুধু রুমালি করে। তো সেইগুলো কি ছিল না? নিশ্চয়ই আছে। তো এই সমস্ত কিছুর পেছনে বিরাটি কানেকশান আছে, ব্যাঙ্গালোর বিরাটি কানেকশান আছে। চিন্তা করে দেখুন, একটা এমন আইডিয়া আছে, একটা আইডিয়া আছে, সে সমস্ত কিছু শুধু আপডেট দেয়। সে কে? সেও এর পেছনে রয়েছে। আর তার সাথে রয়েছে ঘোড়ামুখী, তার সাথে রয়েছে আমাদের মসিজি, তার সাথে রয়েছে যে কিনা এই লাইট লাগানোর বরাত পেয়েছে, সে আর তার স্ত্রী। আর আরেকজন যাকে দেখা গেছে মানে আরও একজন বড় মামা, সেও রয়েছে। সব রয়েছে, প্রত্যেকে রয়েছে। এই দিদিকে ছোট বয়সে বিয়ে দিয়ে গ্রামে পাঠিয়ে এদের শান্তি হয়নি। এই দিদিকে কোনো মতে এরা সহ্য করতে পারে না, কারণ দিদির সমতুল্য সমকক্ষ এরা কোনোদিনও হতে পারবে না, কোনো দিক দিয়ে না, দিদির মতো কোনো দিক দিয়ে হতে পারবে না। সেই জন্য এরা হিংসা, প্রতি মুহূর্তে হিংসা। এই যে দেখুন না, এই মসিজি সারাক্ষণ রুমালিকে চোখে রাখতে আর নিজের মেয়ে আর এক মামার মেয়ে কারোর কোনো দিকে নজর নেই, শুধুমাত্র ওর দিকে নজর। ওই ভেবেছিল যেটাকে ধরে নিয়ে এসছে, ভেবেছিল এই তো ঠিক আছে এটা ঠিক আছে, এ তো এর সাথে বিয়ে হবে, কি আর এমন থাকবে, ঠিকই আছে, আমাদের এহসান তালে দবে থাকবে। কিন্তু ও যে ওই যে হঠাৎ করে একটা নাম ডাক করে ফেলবে, সেটা বুঝতে পারেনি। তার ফল আবার নিচ্ছে এখন। সেই জন্য প্রত্যেকে চ্যানেল হানাতানা ওকে আর কি দেখিয়ে একটু যদি এগিয়ে যাওয়া যায়। এদিকে বলে নাকি রুমালি বলে, আমার কোনো আত্মীয় কোনোদিনও আমাকে বলেনি যে আমাকে তুমি প্রমোট করো। হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন যে কোনো আত্মীয় বলেনি, কিন্তু নিজের ভাই আর ভাইয়ের বউ তাদেরকে দেখিয়েছে, নিজের স্বার্থে দেখিয়েছে। আজকে বলছি নিজের স্বার্থে দেখিয়েছে।
যদি ওদেরকে চ্যানেল একটা খুলে দিয়ে ওদেরকে ইনকাম করানোর রাস্তা দেখাতো তাহলে আমি বুঝতাম। আমি অনেক দিন বলি সন্দীপকে যে যখনই যাই করবে দিদির এহসান ভুলো না। আজকে বলছি যে কোনো এহসান নেই, কোনো এহসান নেই, নিজের স্বার্থ ছিল, নিজের স্বার্থ ছিল। যদি ওদেরকে ভিডিও করতো, ওদেরকে চ্যানেল করে দিত, ওদেরকে ইনকামের রাস্তা দেখাতো, তাহলে বুঝতাম যে ওদের জন্য অনেক কিছু করছে না, নিজের স্বার্থে ওদের মুখগুলোকে নিয়ে বেঁচেছে। ওদের বিয়ে থেকে শুরু করে সমস্ত কিছু, হানিমুন শুধু ওই নাইটের মানে বেডরুমের মধ্যে দিতে পারেনি, যদি পারতো ওটুকুও বিক্রি করে দিত, ওটুকুও বিক্রি করে দিত। যে বাচ্চাটাকে নিয়ে বলছে যে দিয়ায় ওখানে, তারও প্রেগনেন্সি জার্নি বিক্রি করেছে মাত্র 10,000 টাকা মান্থলি। কত টাকা মাসি ইনকাম করেছে এদের দেখিয়ে, নিজের স্বার্থে করেছে। কোনো রকম কোনো এহসান আর রেখো না, কোনো এহসান রেখো না। তুমি অনেক করে দিয়েছো, এখনো তোমার ক্ষতি করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আজ বলবো আমি শিলা দেবীকে, মুখ খুলুন, আপনি এবার মুখ খুলুন। আপনার তো যা গেছে গেছে, আপনার হাত থেকে যে গেছে গেছে, তাকে আটকানোর ক্ষমতা আপনার আছে। মুখ খুলুন, এদের সবার বিরুদ্ধে মুখ খুলুন আপনি, আর নিজের অধিকারের জন্য লড়ুন। আমরা পাশে রয়েছি, প্রত্যেকে যারা আপনাদের পাশে রয়েছে তাদেরকে তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আইন আদালত দেখিয়ে, আপনাদের চারপাশটা খালি করে দিতে চাইছে। যান গিয়ে নিজের অধিকারের জন্য লড়ুন, যান। যেটা আপনি দরকার পড়লে সেই অধিকার নিয়ে গরিবদের মধ্যে বিলি করে দিন, কিন্তু তাও নেবেন, তাও নিন। আপনার ছেলেকে শেষ করে দিতে চাইছে শুধুমাত্র হিংসার জন্য। আপনাদের বেঁচে থাকার এক এবং একটি মাত্র স্রোত যে সেই কৃষাণু, তাকেও চাইছে জাস্ট কেড়ে নিয়ে ওখানে দিয়ে দেবে, ব্যাস দিয়ে জানে যে তারপর তো যা হবে হবে। এটা হচ্ছে তাদের রিভেঞ্জ নেওয়া হবে, আপনাদের প্রতি প্রতিশোধ নেওয়া হবে। যে 3 মাস বয়সে সেই এক কথা, 3 মাস বয়সের গল্প শুনে যাচ্ছি। তোরা কে? কর্মা দিবি? দিল দেওয়ার হলে কর্মা নিজে দিত একটা মেয়ে টিনের গর্ভে। তখন আমরা সবাই দেখতাম, যখন দেখেছিলাম না যে না সেটা হয়নি, আমি তখন থেকেই বুঝেছি যে ইনি একদম নিজের জন্য না, বাচ্চার ভালোর জন্য বাচ্চাকে কাছছাড়া করেছিলেন। তো যাই হোক, এই ঘোড়ামুখী মানে টিনের যে প্রধান দালাল, সে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা তো এক একজন এক একটা ধরে নেয়, কেউ একে সাপোর্ট করে, কেউ ওকে সাপোর্ট করে, কিন্তু এই যে সমাজসেবী যারা আছে তারা নিরপেক্ষভাবে বিচার করে। কিন্তু এদের ক্ষেত্রে, টিন আর সন্দীপের ক্ষেত্রে কেউ এমন ছিলই না যারা কিনা নিরপেক্ষ বিচার করবে। একটু মনে করিয়ে দিই, আসলে এ তো ভিডিও কারোর দেখে না, এ ভিডিও দেখে না, এমনকি যার হয়ে গলা ফাটায় তারও ভিডিও দেখে না। যদি দেখতো তাহলে জানতে পারতো যে সবার আগে ওর বাড়িতে জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা এসেছিল, যারা নিরপেক্ষভাবে ওদের দুজনকে মিল করিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তখন কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে নিয়ে ওর সবচেয়ে বেশি ওর খুঁজলি, সেটা হচ্ছে কি সীমা, যার ওপর ওর হিংসায় ফেটে যায়, সেই সীমা তখনও কিন্তু এই সন্দীপদের সাথে আজকে যতটা গভীর সম্পর্ক ততটা গভীর হয়নি। জাস্ট একবার ওদের বাড়িতে যাতায়াত হয়েছিল, তার মাঝখানেই কিন্তু ওনারা চলে এসেছিলেন জলপাইগুড়ি থেকে কাকু কাকিমা। তারা নিরপেক্ষভাবে ওদের দুজনকে মিলিয়ে দিতে এসছেন। আর সবচেয়ে আমার ভালো লেগেছিল, যেটা কিনা আমি ভিডিওর মধ্যেও বলেছি, যে ভীষণ ভালো লেগেছে এটা দেখে যে ওরা জলপাইগুড়ি থেকে এসে সোজা টিনের বাড়িতে আগে গেছে, আগে ওর কথাটা শোনার চেষ্টা করেছে, ও কি চায়, ওর সাথে কি হয়েছে, ওর কি ব্যাপার, এই সমস্ত কিছু সবার আগে ওখানে ওরা গিয়ে ওর ব্যাপারটা শুনেছে, তারপর গিয়ে সন্দীপদের বাড়িতে গেছে। আমি এটা ভীষণ আমার ভালো লেগেছিল। আমি সেটাই ভেবেছিলাম যে সত্যি ওনারা কতটা নিরপেক্ষ, যে আগে মেয়ের দিকটা আগে দেখেছে, যে তুমি আগে বলো, তোমার দিকটা আগে শুনি, তারপর আমরা ওদের সাথে কথা বলবো। তো তাহলে তারটা দেখেনি, এই জলপাইগুড়ির কাকু কাকিমার যে উদ্যোগটা, নিরপেক্ষ উদ্যোগটা দেখেনি। সেই নিরপেক্ষ উদ্যোগে যে টিন গোছা না, দুজনকে দুটো শাড়ি আরও অনেক গিফট দিয়েছিল সেটা দেখেনি। সেটা তো ভিক্ষার দান। হ্যাঁ, যেরকম যদি সন্দীপেরটা ভিক্ষার দান হয়, সন্দীপকে ভালোবেসে গিফট দিলে যদি ভিক্ষার দান হয়, তাহলে এই তো টিন আর টিনের মা দুজনে তো হাত পেতে পেতে গিফট নিয়েছিল, তাই না? তো তাহলে সেখানে ওনারা মধ্যস্থতা করায়নি নিরপেক্ষভাবে?
এমনকি সন্দীপ পর্যন্ত ওনার বাড়িতে, মানে ওনার এক আত্মীয়র বাড়িতে পরের দিন গেছে, গিয়ে দেখা করে এসছে। সেখানে সন্দীপ দাঁড়িয়ে বলেছে যে ওনাদের সাথে কথা শুনে বুঝছি সব একটা আশার আলো, হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে। সেটা সেকেন্ড চান্স দেওয়া না, ততক্ষণে তো ও ওখানে ঘুরে হোলডুকডুক চারদিকে মেরে নিয়েছিল। তারপরেও সন্দীপ সুযোগ দিয়েছে, বাড়িতে সুযোগ দিয়েছে, এখানে বাপের বাড়িতে আসারও বেশ কিছুদিন পর অবধিও আবারও তাও ওকে ফিরিয়ে নেওয়ার জন্য মানে রাজি। এমনকি সে অল দ্য ওয়ে বাতকুলা থেকে যাদবপুরে এসে সেই আত্মীয়র বাড়িতে কথা বলেছিল, সেগুলো সমস্ত কিছু আমাদের ভিডিওর মাধ্যমে দেখেছিল। এই যদি চোখ বন্ধ করে রেখে রোজ একবার করে বলে যে সন্দীপ একটা চান্স দিতে পারতো, সন্দীপ একটা চান্স দিতে পারতো, তাহলে আর কি বলা যাবে? তো যাই হোক, এবার বলছে যে যখন এই কন্ট্রোভার্সিটা প্রথম শুরু হয়েছিল তখন কিন্তু সবাই টিনের ফেভারে ভিডিও করছিল। তারপরে হঠাৎ করে টিন একদিন আমার চ্যানেলে এসে কমেন্ট করে, আর আমি ওকে সাপোর্ট করি, তাই জন্য সবাই সরে যায়। না রে না, আমার না মনে হচ্ছিল, এই কথাটা শুনলে না মনে হচ্ছিল কি বলুন তো, মানে কি বলবো, একেবারে ধরে মানে ওই যে ছেঁড়া জুতো হয় না, ছেঁড়া জুতো দিয়ে আর কি মনে হচ্ছিল, ওই 4-5টা আর কি পাশাপাশি এরকম ছেঁড়া জুতো ছুটে দিয়ে এরকম করে মনে হচ্ছিল আমার, যে ও দেখেনি ভালো করে যে কত বড় মিথ্যে কথা বলেছিল। ওর মিথ্যে কথার জন্য সবাই ওর পাশ ছেড়ে দিয়েছে, সবাই ওর প্রথম ভিডিওটাতে ওর মিথ্যে কথা শুনেই ওর পাশ থেকে সরে গেছে। ওর প্রথম কথাটাতেই ভুল ছিল, মিথ্যে ছিল। আমার কাছে 2 টাকা থাকে না, আমার কাছে 2 টাকা থাকে না, আমি চলে এসেছি, এক কাপড়ে চলে এসেছি, তারপরের দিনই দেখা যাচ্ছে অন্য জামা পরে ঘুরে বেড়াচ্ছে। তো সেই সব দেখে, ওর মিথ্যাচারিতা দেখেই মানুষ বুঝে গেছিল। আর তার উপর সত্যিই তো যে গিয়ে এর হাত ধরেছে, যে কিনা তখন পুরোপুরি মন্দিরা যেগুলোকে আজকে বলছে মন্দিরা অন্যায় করছে, সেগুলো ফুল দামে সাপোর্ট করছে। আর সেই সাপোর্ট দেখেই ও গিয়ে ওর হাতটা ধরেছে। তখন তো মানুষের বুঝতে সত্যিই কোনো অসুবিধা হয়নি যে এর হাত ধরেছে তার মানেই কোনো গণ্ডগোল আছে, কারণ এ তো হচ্ছে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এ পরকীয়াকে প্রমোট করে। তো সে যে প্রমোট করে পরকীয়া, তার হাত যখন ও নিজের দিকে উপচে গিয়ে ধরেছে, তখন কোন মানুষের আর বুঝতে বাকি থাকবে যে মানে গণ্ডগোলটা এই টিনের মধ্যেই রয়েছে, তাই জন্য সবাই সরে গেছে। হিংসা মানে হাসি পায়। এর মধ্যে হিংসা করার মতো কিছু আছে? এই ঘোড়ামুখীর মধ্যে হিংসা করার মতো কোনো একটা এলিমেন্ট আছে যেটা দেখলে মানে ওর কাছে এমন কি আছে যা কিনা অন্যান্য কারুর কাছে নেই? হ্যাঁ, একটা ছিল, সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে ওর একটু ভিউজটা বেশি হতো। এখন সেই তকমাটাও ও হারিয়েছে। সীমার ভিউজ হচ্ছে অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে সেই ভিউজেরও তো ঘামানটা ও আর দেখাতে পারবে না যে আমার অনেক ভিউজ হয় তাই জন্য সবাই আমাকে হিংসা করে। না 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 না, অনেক ভালো ভিউজ হয় তার চেয়ে। তো যাই হোক, এই ভিডিওটার মধ্যে আমার এটুকুই বলার ছিল। তো এই বিষয়টা নিয়ে অবশ্যই আমার চোখ তো রাখবেই। আর আজকে আপনাদের মধ্যে এই একটা বিশাল বড় তথ্য আপনাদের দিয়ে দিলাম যে এই সমস্ত কিছু পেছন থেকে কলকাঠি নাড়া হচ্ছে ব্যাঙ্গালোর আর বিরাটি থেকে, সরাসরি যোগাযোগ রয়েছে। আর যে কিনা এই কমেন্ট বক্সে একজন সাম ঘোষ মনে হয় আছে, যে এক একটা কমেন্ট লেখে যে এই করা হচ্ছে ওই করা হচ্ছে, সেও কিন্তু এর মধ্যে সামিল রয়েছে। নাহলে কোনো চিন্তা করে দেখুন, কোনো দর্শক তার খেয়ে কাজ আছে, তার খেয়ে কাজ থাকবে যে সে নিজের কাজ ছেড়ে কোথায় কি হচ্ছে, কে কি করছে, ওই সন্দীপের বিরুদ্ধে কি সাজানো হচ্ছে, এই সমস্ত কিছু সে বসে বসে কমেন্ট করবে? চিন্তা করে দেখবেন। তো যাই হোক, ভিডিও শেষে যিনি সমাজসেবক ছিলেন তিনি শুনলাম সরে গেছেন, তাকে সত্যি অভিনন্দন জানাই, কারণ তিনি একটি ঠিকঠাক ডিসিশন নিয়েছেন। কারণ প্রথমত প্রচুর মিথ্যে কথা বলে। উনি যার হাতটা ধরেছিলেন সে নিজেকে ভিকটিম সাজিয়েছে, মানে তার সাথে অন্যায় হচ্ছে, তার সাথে অত্যাচার হয়েছে, এই সমস্তগুলো বলেছে। কিন্তু সে যা অন্যায় করে রেখেছে, সে যা নৈতিক আর বেআইনি কাজকর্ম করে রেখেছে, সে তার কিন্তু ঘুণাক্ষরেও টের ওনাকে পেতে দেননি। তো সত্যি তো সবার মাধ্যমে চলে যাবে, তো উনি নিশ্চয়ই সত্যিটা জানতে পেরে গেছেন। আর ওনাকে তো মনে হয় এটাও জানানো হয়নি যে কোর্টেরও দ্বারস্থ একটা কেস অলরেডি রয়েছে, সেই জন্যই কিনা উনি বলেছেন যে হ্যাঁ আমি বিষয়টা দেখছি। তো যাই হোক, সেখান থেকে উনি সরে গেছেন। সেটা দেখে খুব ভালো লাগলো, কারণ মানবাধিকার কমিশনের সাথে কাজ করা, হিউম্যান রাইটস নিয়ে কাজ করা একজন মানুষ,
সে তো অবশ্যই আমাদের সমাজে তার তো একটা স্থান থাকা উচিত, তার একটা সম্মান থাকা উচিত। তাকে সম্মান জানিয়েই বললাম যে এই ডিসিশনটা তার খুব ভালো হয়েছে, তো আগে গিয়ে ওনার ভালোই হোক এটাই চাইবো। তবে উনি একটা কথা লিখেছেন দেখলাম যে একজন মানুষ সে আমার কাছে হেল্প চাইতে এসছে, কিন্তু অলরেডি সে আরও অনেক জায়গায় এই একই বিষয়ে হেল্প চেয়েছে, সেই জিনিসটা ওনার ভালো লাগেনি। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার, এইটাই হচ্ছে ব্যাপার যে এ ভীষণ মিথ্যে কথা বলে, আর্ধেক কথা চেপে যায়। তো ভালো হয়েছে, সঠিক সময়ে চোখটা ওনার খুলে গেছে। তো এই বলেই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। তো মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।